আমার নাম সাবিনা। আমার জীবনের কাহিনী শুনে আপনারা অবাক হতে বাধ্য হয়ে যাবেন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন আমাদের বাড়ির ছাদের উপর একটা মিটমিটে আলো জ্বলতো। আমার শ্বশুর প্রত্যেকদিন রাতে সদ্য সাবালিকা মেয়েদের রাতের অন্ধকারে ছাদের উপর নিয়ে গিয়ে না জানি সারা রাত ধরে কী করতো। তারপর সকাল হতেই আমার শ্বশুর খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাদ থেকে নিচে নেমে আসতো। আমি যখন আমার মেয়েকে নিয়ে রাতের বেলা শুয়ে পড়তাম, তারপরে রাতের অন্ধকারে আমার শ্বশুর এই কাজগুলো করতো। আমার তো মনের মধ্যে এটা জানার খুবই উৎসুকতা ছিল যে আমার শ্বশুর সদ্য সাবালিকা মেয়েদের সঙ্গে রাতের বেলা ছাদের উপর কী করেন। সেদিন রাতের বেলা যখন আমাদের গ্রামের কুমারী মেয়ে সোনালীকে রাতের অন্ধকারে আমার শ্বশুর হাতে একটা কাঁচি নিয়ে ছাদের উপরে নিয়ে গেছিল, তখন আমার জানার খুবই ইচ্ছে ছিল যে আমার শ্বশুর ওই সাবালিকা মেয়েটার সঙ্গে ছাদে কী করবে। রাতের বেলা চারিদিক অন্ধকার হয়ে থাকতো, তখন শুধু আমাদের ছাদের উপর থেকে একটা মিটমিটে আলো দেখতে পেতাম। সেদিন আমার শাশুড়ি যখন বাড়িতে ছিল না, তখন আমি ভেবেছিলাম এটা খুবই ভালো সুযোগ আছে দেখার যে আমার শ্বশুর ওই কুমারী মেয়েদের সঙ্গে কী করেন। তারপর আমি যখন চুপচাপ সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম এবং মনে মনে ভাবছিলাম আর একটু পরেই আমি সব কিছু দেখতে পাবো যে আমার শ্বশুর একা ওই কুমারী মেয়েদের সঙ্গে কী করে। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠতেই আমার শাশুড়ি পেছন দিক থেকে এসে আমার হাত ধরে টানতে টানতে সিঁড়ি থেকে নিচে নিয়ে আসলো। ওই সময় আমার শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল যেন আমার শাশুড়ি আমাকেই খেয়ে ফেলবে। তারপর উনি অনেক বেশি রেগে বললেন, তোমার সাহস কী করে হলো ছাদের উপরে যাওয়ার। শাশুড়ির কথা শুনে আমি অনেক বেশি ভয় পেয়ে বললাম, মা, ঘরের ভিতরে আমার শরীরটা খুব খারাপ করছিল, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। তারপর আমার শাশুড়ি রেগে বলল, তুমি জানো না তোমার শ্বশুর এখন উপরে নিজের কাজে ব্যস্ত আছে, তারপরেও তুমি তোমার শ্বশুরের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছো। এটা মনে রাখবে যে তোমার শ্বশুরের কাজের জন্যই আজ তুমি ও তোমার মেয়ে ভালোভাবে এই ঘরে থেকে জীবনযাপন করছো। তোমার ও তোমার মেয়ের সমস্ত খরচ তোমার শ্বশুর টানে। তাই এরপর থেকে আর কোনো দিন রাতে উপরে যাওয়ার চেষ্টা করবে না। তুমি এখন ঘরে যাও, তোমার মেয়ে একা আছে। আমি আর ওই সময় শাশুড়িকে কিছু বলার সাহস পাইনি। তারপর আমি চুপচাপ ঘরে এসে নিজের মেয়ের পাশে শুয়ে পড়েছিলাম। আসলে আমি দেখতে খুব সুন্দরী ছিলাম এবং আমি পড়াশোনাতেও খুব ভালো ছিলাম। কলেজ লাইফে একটা ছেলের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছিল এবং কখন যে তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসায় পরিবর্তন হয় আমি সেটা টের পাইনি। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, কিন্তু আমার বাবা অনেক আগেই মারা গেছিল। এখন বাড়িতে আমি ও মা থাকি। আমার মাও দিন দিন অসুস্থ থাকতো। বাবার মৃত্যুর পরে মা ডিপ্রেশনে চলে গেছিল। তারপর থেকে মা বেশিরভাগ সময় অসুস্থ থাকতো। আমি অনেক কষ্ট করে মাকে সামলেছিলাম। মা বেশিরভাগ সময় অসুস্থ থাকার কারণে চেয়েছিল যাতে আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমার জন্য সম্বন্ধ দেখা শুরু করেছিল। যে ছেলেটাকে ভালোবাসতাম সেই ছেলেটাও আমাকে খুবই ভালোবাসতো। আমি যখন তাকে বললাম আমার মা আমার জন্য পাত্র দেখছে, তাই তুমি নিজের বাড়ির লোক আমাদের বাড়িতে পাঠাও তোমার ও আমার বিয়ে পাকা করার জন্য। ছেলেটা আমার কথা শুনে তার বাবা ও মাকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল আমার ও তার ব্যাপারে বিয়ের জন্য। তার আগে আমি মাকে বলেছিলাম আমি একটা ছেলেকে ভালোবাসি। আমার মায়ের এতে কোনো আপত্তি ছিল না। আমি যে ছেলেটাকে ভালোবাসতাম, মানে আমার হবু বর, তারা গ্রাম থেকেই বিলং করতো। তারপর আমাদের দুই পরিবারের মতামত অনুযায়ী আমাদের দুজনের বিয়ে পাকা হয়। তারপর বিয়ের পরে আমি চলে এলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে আসার পরে সব কিছু ঠিক ছিল। আমার বর ভালো টাকা ইনকাম করতো। আমার বরের টাকা দিয়ে আমাদের সংসার চলতো। আমার বরের একটাই দিদি। আমার ননদের পাশের গ্রামেই বিয়ে হয়েছিল। আমার ননদ আমার বরের থেকে 7 বছরের বড়। আমার ননদের অনেক আগেই বিয়ে হয়েছে। আমার ননদ মাঝে মধ্যে এই বাড়িতে আসে। আমার শ্বশুরবাড়িতে সব কিছু ঠিকঠাক চলছিল। আমি তো আমার বরের সঙ্গে খুব ভালো ছিলাম এবং সুখে ছিলাম। বিয়ের 1 বছর পরে আমার একটা কন্যা সন্তান হয়। কিন্তু জানি না আমাদের সুখের সংসারে কার নজর লেগেছিল। আমাদের বিয়ের 8 বছর পরে একদিন হঠাৎ করে আমার বর হার্ট স্ট্রোকে মারা যায়। বরের মারা যাওয়ার পরে আমি অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম। বরের মারা যাওয়ার পরে মেয়ের মুখের দিকে তাকালে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়তো। তখন আমার ছোট্ট ফুটফুটে মেয়ের বয়স মাত্র 7 বছর। ওই সময় আমার মনের মধ্যে যা কষ্ট চলছিল, ওই কষ্ট কাউকে বোঝানোর মতো ছিল না। ভাবতেও পারিনি এইভাবে বর আমাকে ও আমার মেয়েকে ছেড়ে চলে যাবে। বরের মারা যাওয়ার পরে আমাদের বাড়ির খুব খারাপ অবস্থা হয়েছিল, কারণ বরের মারা যাওয়ার পরে আমাদের সংসারের পুরো দায়িত্ব আমার শ্বশুরের ঘাড়ে চলে এসেছিল। আমার শ্বশুর গ্রামের খুব ভালো নাপিত ছিল। বরের মারা যাওয়ার পরে আমার শ্বশুর খুব কষ্ট করে আমাদের সংসার টানছিল। বরের মারা যাওয়ার পরে আমি বাবার বাড়িও যেতে পারিনি, কারণ আমার বিয়ের কিছুদিন পরেই তো আমার মা মারা গেছিল।
এমনকি আমার জেঠু কাকুরাও আমার মায়ের মারা যাওয়ার পরে কেউ আমার খোঁজ খবর নেয়নি, কারণ তারা শহরে থাকে। কেউ একবারও আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেনি। আমার একবারও খোঁজ খবর নেয়নি যে আমি শ্বশুরবাড়িতে কেমন আছি। তাই আমার শ্বশুর শাশুড়ি ছাড়া আর আমার নিজের কেউ ছিল না। তাই আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে শ্বশুরবাড়িতেই থাকতে হয়েছিল। আমার শ্বশুর গ্রামের একজন নামকরা নাপিত। আমার শ্বশুরের গ্রামে একটা দোকান ছিল, কিন্তু বরের মারা যাওয়ার পরে আমার শ্বশুর ওই দোকানে আর যেত না, বাড়িতেই কাজ করত। আমার বর কখনোই আমার শ্বশুরের মতো নাপিত হতে চায়নি। তার সবসময় একটা ইচ্ছে ছিল ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো জায়গায় চাকরি করার, এবং আমার শ্বশুরও কোনোদিন বলেনি যে তার ব্যবসাটা তার ছেলেকেই ধরে রাখতে হবে। আমার শ্বশুরও চেয়েছিল আমার বর যাতে পড়াশোনা করে ভালো জায়গায় চাকরি পায়। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু জানি না কেন ভগবান এইভাবে আমার কাছ থেকে আমার মনের মানুষটাকে কেড়ে নিয়েছিল। এদিকে বেশ কিছুদিন থেকে শ্বশুরের কাজ করার পদ্ধতি দেখে আমার মনে একটু খটকা লেগেছিল, কারণ আমার শ্বশুর দোকান যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। উনি বাড়িতেই গ্রাহকদের চুল কাটতে শুরু করেছিলেন। শুধু তাই নয়, আগে তো উনি ছেলেদের চুল কাটতেন, কিন্তু এখন উনি মেয়েদেরও চুল কাটেন। শুধু তাই নয়, আমার শ্বশুরের কাজ করার পদ্ধতি দেখে আমার মনে অনেকগুলো প্রশ্ন এসেছিল। কেন আমার শ্বশুর রাতের অন্ধকারে ওই মেয়েদের ছাদের উপর নিয়ে গিয়ে চুল কাটতো? এমনকি তাদের বাবা মায়েদেরকেও থাকতে দিতেন না। তারা নিজের মেয়েদেরকে আমার শ্বশুরের হাতে দিয়ে চলে যেতেন। আগে তো আমার শ্বশুর নিজের দোকানে শুধু ছেলেদের চুল কাটতেন, কিন্তু এখন উনি দোকানে আর যান না। এদিকে আমার শাশুড়ির ব্যবহার দেখে আমার খুবই আশ্চর্য লাগতো, কারণ উনি আমার শ্বশুরকে কিভাবে রাতের অন্ধকারে একটা মেয়ের সঙ্গে ঘন্টার পর ঘন্টা একা থাকতে দিতেন। আমার শাশুড়িও কিচ্ছু বলতেন না। এদিকে আমার শ্বশুর যখন সাবালিকা মেয়েদের চুল কাটতো, তার কিছুদিন পরেই শুনতে পেতাম ওই মেয়েটার নাকি খুব ভালো ঘরে বিয়ে হয়েছে। এইভাবে আশেপাশের গ্রামের সদ্য সাবালিকা মেয়েরাও আমার শ্বশুরের কাছে আসতো চুল কাটার জন্য। যখন থেকে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম, কোনো দিনও আমার শাশুড়িকে উঁচু গলায় কথা বলতে দেখিনি। এমনকি আমার শাশুড়ি তো আমার শ্বশুরের সামনে সবসময় মাথা নিচু করে কথা বলতো। আমার শ্বশুরের কোনো কথার অমান্য করতেন না। আমার শ্বশুর যা বলতেন আমার শাশুড়ি তাই করতেন। সেদিন আমি যখন লুকিয়ে ছাদের উপর দেখার চেষ্টা করেছিলাম যে আমার শ্বশুর কুমারী মেয়েদের সঙ্গে কী করে, সেদিন প্রথম আমার শাশুড়ি আমার সঙ্গে উঁচু গলায় কথা বলেছিলেন। আমি সেদিন প্রথম আমার শাশুড়িকে ওই রকম রাগী অবস্থায় দেখেছিলাম। এইভাবে আমাদের দিন কাটছিল। আমার শ্বশুর তো আমার মেয়ের সঙ্গে এমন ব্যবহার করতো, মনে হতো যেন আমার মেয়ে সাবালিকা হয়েছে। গ্রামে আরও বাচ্চাদের দেখতাম তাদের দাদুরা তাদের নাতি নাতনিদের কত ভালোবাসে, কিন্তু আমার শ্বশুর সবসময় আমার মেয়ের উপরে প্রত্যেকটা জিনিসে বাধা দিতেন। এমনকি আমার ৮ বছরের ছোট মেয়েকে নিজের মনের মতো জামা কাপড়ও পরতে বাধা দিতেন। এমনকি উনি আমাকেও, আমার মেয়েকে বাড়ির বাইরে যেতে বাধা দিতেন। আমি তো মাঝে মধ্যে লুকিয়ে প্রতিবেশীর বাড়িতে চলে যেতাম। একদিন আমি যখন লুকিয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলাম, তারপরে আমার শ্বশুর যখন দেখেছিল আমি বাড়ির বাইরে থেকে ঘরে ফিরছি, সেদিন আমার শ্বশুর আমাকে ও আমার মেয়েকে অনেক বকা দিয়েছিল এবং বলেছিলেন, তোমাদের বারবার বারণ করেছি এই বাড়ির বাইরে যেতে, তারপরেও তোমরা আমার কথার অমান্য কেন করো? এরপরে যাতে না দেখি বাড়ির বাইরে যেতে, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এতে আমাদের সবার ভালো হবে। আমি তো বুঝতে পারতাম না উনি সবসময় মেজাজ নিয়ে কেন কথা বলতেন এবং কেন উনি আমাদের বাইরে যেতে বাধা দিতেন। আমার শ্বশুর সবসময় রেগে থাকতো এবং সারাদিন নিজের ঘরের মধ্যেই থাকতো। ওই জন্য শ্বশুরের সঙ্গে কথা বলার আমার সাহস হতো না। আমি উনার সঙ্গে খুব একটা বেশি কথা বলতাম না, কিন্তু শাশুড়ির সঙ্গে কথা বলতাম। উনি তো খুব শান্ত স্বভাবের ছিলেন। এইভাবে আমাদের দিন কাটছিল। আমার শ্বশুর আমার মেয়েকে স্কুলে নিয়ে যেত এবং স্কুল থেকে বাড়ি নিয়ে আসতো। আমার মেয়ের প্রত্যেকটা খরচ আমার শ্বশুর দিত। এদিকে কোনো মাসে প্রায় ২-৩টে সাবালিকা মেয়ে আমার শ্বশুরের কাছে আসতো। আবার কোনো মাসে বা একটি সাবালিকা মেয়ে আমার শ্বশুরের কাছে আসতো চুল কাটতে। কিন্তু আমি তো বুঝতে পারতাম না আমার শ্বশুর শুধুমাত্র সদ্য সাবালিকা মেয়েদের কেন চুল কাটতো। সেদিন রাতের বেলা যখন আমার মেয়ে শুয়ে পড়েছিল, তারপর বাড়িতে কারো ঢোকার শব্দ পেয়েছিলাম। আমি তখন চুপচাপ নিজের ঘর থেকে বেরিয়ে সিঁড়ির এক কোণায় লুকিয়েছিলাম, এটা দেখার জন্য যে আজকে কোন সাবালিকা আমাদের বাড়ি এসেছে শ্বশুরের কাছে চুল কাটার জন্য। তারপর আমি যা দেখেছিলাম, আমার তো পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল, কারণ চুল কাটার জন্য আমার শ্বশুর একটা কালো রঙের জামা পরেছিল এবং হাতে কাঁচি নিয়ে মেয়েটাকে নিজের সঙ্গে ছাদে নিয়ে গেছিল। সেদিন আমার শ্বশুরের কালো রঙের জামা পরা দেখে আমার মনের মধ্যে আরও উৎসুকতা বেড়েছিল যে উনি কিভাবে নিজের কাজ করেন সেটা দেখার জন্য। সেদিন আমি না পেরে আবার চুপচাপ সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম দেখার জন্য। তারপর আমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠলাম তখন দেখলাম আমার শাশুড়ি সিঁড়ির উপরে দরজা ধরে দাঁড়িয়ে আছে।
যাতে ছাদে কেউ যেতে না পারে। আমার শাশুড়িকে দেখে আমি ভয় পেয়েছিলাম। তারপর উনি যখন দেখলেন আমি সিঁড়িতে দাঁড়িয়ে আছি, তখন উনি সিঁড়ি থেকে নিচে নেমে আমার কাছে এসে বললেন, "তুমি আবার উপরে আসার চেষ্টা করছো? তুমি কি আমার কথা বুঝতে পারো না? কেন তুমি বারবার তোমার শ্বশুরের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছো?" আমি সেদিন না পেরে শাশুড়িকে বলেছিলাম, "মা, বাবা এমন কী কাজ করে যে রাতের অন্ধকারে একা ওই সাবালিকা মেয়েদের ছাদে নিয়ে যায়? আর আপনি কেন পাহারা দেন?" আমার শাশুড়ি তখন বলেছিল, "তোমার শ্বশুরের হাত খুব ভালো। তোমার শ্বশুর যে সাবালিকা মেয়ের চুল কাটে, তাদের কপাল খুলে যায়। তারা খুব ভাগ্যবতী হয়। তাদের খুব ভালো ঘরে বিয়ে হয় এবং ওই মেয়েদের বিবাহিত জীবন খুব ভালো কাটে। এই জন্য গ্রামের মেয়েরা যখন সাবালিকা হয় তখন তাদের বাবা মায়েরা খুশি খুশি তোমার শ্বশুরের কাছে চুল কাটতে নিয়ে আসে, যাতে তাদের মেয়ের ভালো ঘরে বিয়ে হয়।" আমার শাশুড়ির কথা শুনে আমি তো খুবই আশ্চর্য হয়েছিলাম, কারণ এটা কিভাবে সম্ভব? আমার শ্বশুরের কাছে নাকি ন্যাড়া হওয়ার পরে ওই মেয়েরা খুব ভাগ্যবতী হয়ে যায়। তারপর আমার শাশুড়ি আমাকে তানা দিয়ে বলেছিল, "তোমার বরের মারা যাওয়ার পরে তোমার শ্বশুর তোমার ও তোমার মেয়ের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছে। তোমাদের ভালো রেখেছে। তোমাদের কোনো কিছুর অভাব হতে দেয়নি। তাই তোমরা খাও দাও এবং ভালো থাকো। তোমার শ্বশুরের কাজে ব্যাঘাত ঘটাতে এসো না। তোমার শ্বশুর যা করছে আমাদের ভালোর জন্যই করছে। তোমার শ্বশুর একদম পছন্দ করে না যে তার কাজে কেউ ব্যাঘাত ঘটায় এবং তার পাশে থাকে। এখন পর্যন্ত আমি নিজেই তোমার শ্বশুরের কাজের ধরন দেখিনি। কারণ উনি পছন্দ করেন না যে উনার কাজের সময় তার সামনে গিয়ে কেউ দাঁড়িয়ে থাকে। তাই আজকের পর থেকে তোমার শ্বশুরের কাজে একদম দখলআন্দাজি করতে আসবে না।" সেদিন আমি মনে মনে ভেবেছিলাম, আমার শাশুড়ি যা বলছে ঠিকই বলছে। কারণ আমার তো এই পৃথিবীতে আর কেউ নেই। আমার শ্বশুর শাশুড়ি যদি আমাকে ও আমার মেয়েকে না দেখতো, তাহলে আজ আমাদের অবস্থা খুবই খারাপ হতো। আমার শ্বশুর আমার ও আমার মেয়ের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছে। এই বয়সে আমার শ্বশুরকে আমাদের জন্যই কাজ করতে হচ্ছে। তারপর আমার শাশুড়ি বলল, "আজকের পর থেকে এরকমভাবে অর্ধেক রাতে আর কোনোদিন নিজের ঘর থেকে বের হবে না। এখন তুমি তোমার মেয়ের কাছে চলে যাও।" শাশুড়ির কথা শুনে আমি আর বেশি কিছু না বলে নিজের ঘরে চলে এসেছিলাম। কারণ এমনিতেই উনি প্রত্যেকটা কথায় এটা বলে তানা দিতেন যে আমার শ্বশুর আমার ও আমার মেয়ের সব দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছেন। বরের মারা যাওয়ার পরেও আমাদের এই বাড়িতে থাকতে দিয়েছেন। আমার বরের মারা যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন আমার জন্য পাত্র দেখার, আমার অন্য জায়গায় বিয়ে দিতে। কিন্তু আমি শ্বশুর শাশুড়িকে পরিষ্কারভাবে না বলে দিয়েছিলাম যে আমি আর দ্বিতীয় বিয়ে করতে চাই না। আমি নিজের মেয়ের সঙ্গে এই বাড়িতেই থাকতে চাই। কারণ আমি আমার মেয়েকে খুবই ভালোবাসি। আমার ইচ্ছে ছিল আমার মেয়েকে অনেক পড়াশোনা করানোর। আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো ছিল। আমি চেয়েছিলাম আমার মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। কারণ কতদিন আমি এইভাবে শ্বশুর শাশুড়ির উপরে বোঝা হয়ে থাকতাম। আমি নিজেও শিক্ষিত ছিলাম। আমার নিজের ইচ্ছে ছিল বাইরে চাকরি করার। কিন্তু এই গ্রামে মেয়েদের বাড়ি থেকে বাইরে যাওয়া বারণ ছিল। আর এমনিতেও বরের মারা যাওয়ার পরে আমার শ্বশুর তো আমাদের বাড়ির বাইরে একদমই যেতে দিতেন না। তাই চাকরি করা তো অনেক দূরের কথা। আমি আমার মেয়েকে বলেছিলাম, "তুমি সবসময় আমার কাছেই থাকবে।" এইভাবে দিন দিন আমার মেয়েও বড় হয়ে উঠছিল। সেও বুঝতে পারছিল তার দাদুর কাজের ব্যাপারে। আমার মেয়ে দিন দিন বড় হয়ে উঠছিল। আমার মেয়ে যখন দেখতো গ্রামের মেয়েরা আমাদের বাড়ি আসে চুল কাটার জন্য, তখন আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করতো, "মা, দাদু মেয়েদের কেন চুল কাটে?" আমার মেয়ে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতো তার দাদুর কাজের ব্যাপারে। এদিকে আমার শাশুড়ির বারণ করা সত্ত্বেও আমি বেশ কয়েকবার জানার চেষ্টা করেছিলাম যে আমার শ্বশুর কুমারী মেয়েদেরকে ছাদের উপরে নিয়ে গিয়ে কী করে। কিন্তু আমার শাশুড়ি তো ছাদের দরজায় বসে পাহারাদারি করতো। আমি যতবার জানার চেষ্টা করেছি ততবার আমার শাশুড়ি আমাকে বাধা দিতেন এবং আমাকে কথা শোনাতেন। আমার মেয়ে একটু বড় হওয়ার পরে আমি আমার মেয়েকেও অনেকবার উপরে যেতে বলেছিলাম, এটা দেখার জন্য যে তার দাদু কীভাবে সাবালিকা মেয়েদের চুল কাটে। কিন্তু যতবার আমার মেয়ে উপরে গেছে আমার শাশুড়ি ততবার আমার মেয়েকেও বকা দিয়েছে এবং তাড়িয়ে দিয়েছে এবং একটাই কথা বলতো, "তোর মাকে এবং তোকে তোর দাদু এই বাড়িতে থাকতে দিয়েছে। তোর দাদুর জন্যই তোরা কোনো অসুবিধে ছাড়াই আজ ভালোভাবে জীবনযাপন করছিস। তাহলে তোদের দরকার কি তোর দাদুর কাজের ব্যাপারে জানার? আর এমনিতেও তোর দাদুর কোনো কড়া কথা শুনে তোরা মন খারাপ করিস না। তোর দাদু তোদের খুব ভালোবাসে। তাই তোর দাদু যদি তোদের কখনো কড়া কথা শোনায় তাহলে সেই কথার কিছু খারাপ মনে করিস না। তোর দাদু তোদের খুব ভালোবাসে।" আমার মেয়ে তার ঠাকুমার এই কথাগুলো আমাকে এসে শোনাতো। তখন মনে হতো আমার শাশুড়ি ঠিকই বলছে। আমার মতো বিধবা মহিলাকে কোনো মানুষ আশ্রয় দেবে না, কেউ সাহায্য করবে না। কিন্তু আমার শ্বশুর আমাদের এই বাড়িতে থাকতে দিয়েছেন। আমার ও আমার মেয়ের সব খরচ আমার শ্বশুর দেয়। ওটা ভেবে আমি বেশ কিছুদিন চুপচাপ ছিলাম। এদিকে আমার শ্বশুরের নাম
পুরো গ্রামে বিখ্যাত ছিল যে আমার শ্বশুর কোনো কুমারী মেয়ের চুল কেটে দিলে সেই মেয়ের বিবাহিত জীবন খুব ভালো কাটে। শাশুড়ির কথা শুনে ভয়ে আমি কিছুদিন চুপচাপ ছিলাম। ভেবেছিলাম আমার শাশুড়ি যদি আমার নামে শ্বশুরকে নালিশ করে, তাহলে আমার শ্বশুর যদি আমাকে ও আমার মেয়েকে এই বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমরা কোথায় যাব? এই ভেবে আমি বেশ কিছুদিন চুপচাপ ছিলাম। তারপর একদিন আমাদের পাশের বাড়ির 14 বছরের সাবালিকা সোনালীকে যখন তার বাবা মা রাতের বেলা আমার শ্বশুরের কাছে রেখে গেছিল চুল কাটার জন্য, তখন আমি মনে মনে ভেবেছিলাম, ভালোই হয়েছে, এবার আমি হয়তো সব কিছু সত্যি কথা জানতে পারবো। তার পরের দিন যখন আমি লুকিয়ে সোনালীদের বাড়ি গিয়েছিলাম এবং তার মাকে ও সোনালীকে জিজ্ঞেস করেছিলাম যে আমার শ্বশুর রাতের বেলা তার সঙ্গে কি করেছে এবং কিভাবে তার চুল কেটেছে, আমার কথা শুনে তো সোনালী ও তার মা চুপচাপ ছিল। তারা আমাকে কিছু বলতে রাজি হয়নি। আমি তো এটা দেখে আশ্চর্য হয়েছিলাম, যে মেয়েটা সবার সঙ্গে এত কথা বলতো, সবসময় খুশি থাকতো, সে আজ এত চুপচাপ কেন ছিল? তার সঙ্গে কিছু তো একটা হয়েছিল। কিন্তু অনেকবার জিজ্ঞেস করা সত্ত্বেও সোনালীর মা এবং সোনালী আমাকে এই ব্যাপারে কিচ্ছু বলেনি। বাড়িতে আসার পরে আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করলো, মা, সোনালী দিদি তোমাকে কিছু বলল না কেন? এবং সোনালী দিদি এত চুপচাপ কেন হয়ে গেছে? সোনালী দিদি তো খুব খুশি থাকতো এবং সবার সঙ্গে খুব কথা বলতো। আমি তো আমার মেয়েকে কোনো রকম বাহানা করে কথাটাকে ঘুরিয়েছিলাম এবং তাকে বলেছিলাম মেয়েরা যখন বড় হয় ওই সময় তাদের শরীরে অনেক কিছু পরিবর্তন হয়, তাই হয়তো সোনালীর শরীর খারাপ, আর ওই জন্যই হয়তো সে চুপচাপ হয়ে গেছে। এইভাবে আমার শ্বশুর কখনো 15 দিনে একবার বা কখনো মাসে 3-4 বার সাবালিকা মেয়েদের চুল কাটতো। ওই মেয়েদের চুল কাটার প্রায় 2-3 ঘন্টা পরে আমার শ্বশুর ছাদ থেকে নিচে নেমে আসতো। আমি বেশ কয়েকবার লুকিয়ে দেখেছিলাম। সেদিন যখন আমি দেখলাম আমার শ্বশুর একটা সাবালিকা মেয়ের চুল কাটার প্রায় 2-3 ঘন্টা পরে যখন সিঁড়ি থেকে নিচে নেমে আসলো, তখন আমার শ্বশুরের অবস্থা খুবই খারাপ ছিল। মনে হচ্ছিল উনি জমিতে হাল দিয়ে এসেছেন। শুধু তাই নয়, উনি যে কালো জামাটা পরে ছাদে যেতেন, সেই জামাটা খুলে অন্য জামা পরে নিচে নেমে আসতেন। সেদিন যখন আমার শ্বশুর চুল কাটার পরে নিচে আসলেন, তখন খুব খারাপ অবস্থায় ছিলেন। তখন আমার মনে অনেক রকম প্রশ্ন এসেছিল, যেগুলোর উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না। যেদিন উনি কোনো মেয়ের চুল কাটতেন, তার পরের দিন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখতেন। এমনকি আমার শাশুড়িকেও ঘরের ভিতরে ঢোকার পারমিশন দিতেন না। তার পরের দিন আমি যখন রান্নাঘরে গেলাম কাজ করতে, সেদিন প্রথম আমার শাশুড়িকে লুকিয়ে কাঁদতে দেখেছিলাম। এর আগে আমি উনাকে কখনো লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখিনি। সেদিন আমি উনার কান্না দেখে বুঝে গেছিলাম উনি নিশ্চয়ই আমার শ্বশুরের জন্যই কাঁদছেন। সেদিনের পর থেকে জানি না কেন আমার শ্বশুরের প্রতি মনে ঘেন্না এসেছিল। সেদিনের পর থেকে আমি শ্বশুর শাশুড়ির উপরে অনেক বেশি নজর রাখতে শুরু করেছিলাম। তারপর লক্ষ্য করেছিলাম যেদিন আমার শ্বশুর কোনো সাবালিকা মেয়ের চুল কাটতেন, সেদিন উনি অনেক বেশি ক্লান্ত হয়ে থাকতেন। উনাকে দেখে মনে হতো যেন উনি অনেক বেশি খাটুনির কাজ করে এসেছেন। যেদিন আমার শ্বশুর কোনো মেয়ের চুল কাটতেন, তার পরের দিন আমার শাশুড়ি লুকিয়ে লুকিয়ে কাঁদতেন। এইভাবে সময় পেরিয়ে যাচ্ছিল। একদিন আমার শাশুড়ি আমার মেয়ের কপালে চুমু দিয়ে বলল, আজ রাতে তোমার দাদু তোমার চুল কাটবে। ওই কথাটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তখন আমি শাশুড়িকে বললাম, আমি আমার মেয়ের চুল কাটাতে চাই না। এই কথাটা শুনে আমার মেয়েও তার ঠাকুমাকে বলল, ঠাকুমা, আমি চুল কাটতে চাই না। আমি ন্যাড়া হলে প্রত্যেকটা মেয়ের মতো সবাই আমারও ঠাট্টা করবে। আমি শাশুড়িকে অনেক অনুরোধ করেছিলাম যাতে আমার মেয়েকে আমার শ্বশুরের হাতে না দেয়, কিন্তু আমার শাশুড়ি আমার কোনো কথা শুনেনি। ওদিকে আমার মেয়েও আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। ও বলছিল, মা, আমি চুল কাটাতে চাই না। তারপর সেদিন রাতে আমার শাশুড়ি আমার শ্বশুরকে ডেকে বলল, তোমার নাতনি সাবালিকা হয়েছে। এই কথাটা শুনে আমার শ্বশুর আশ্চর্য হয়ে আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়ে বলল, আমার নাতনি সাবালিকা হয়েছে? আমার শাশুড়ি তখন বলল, হ্যাঁ, আজ রাতে তুমি তোমার নাতনির চুল কাটবে। তারপর সেদিন রাতে আমার শাশুড়ি জোর জবরদস্তি আমার মেয়েকে ছাদে তার দাদুর কাছে রেখে দিয়ে আসে। তারপর আমার শাশুড়ি নিচে এসে বলল, গ্রামের অন্য মেয়েরা যখন তোমার শ্বশুরের কাছে এই সুযোগটা নিচ্ছে এবং তাদের মেয়েরা আজ সুখে আছে, তাহলে তুমি কি চাও না তোমার মেয়েরও ভাগ্য খুলে যাক এবং তোমার মেয়েরও ভালো ঘরে বিয়ে হোক? তোমার শ্বশুরের হাত এত ভালো যে গ্রামের প্রত্যেকটা সাবালিকা মেয়ে তোমার শ্বশুরের কাছে চুল কাটে এবং তাদের ভাগ্য খুলে গেছে। তাহলে আমাদের বাড়ির মেয়ে কেন এই সুযোগ নেবে না? তোমার মেয়ের যদি ভালো ঘরে বিয়ে হয় এবং সে যদি সুখে থাকে, তাহলে তার বাবার আত্মা শান্তি পাবে। আমি তখন চোখের জল মুছে শাশুড়িকে বললাম, আমি এসব বাজে কথা একদম বিশ্বাস করি না। শাশুড়ির সঙ্গে কথা বলছিলাম, ঠিক ওই সময় আমার মেয়ে কাঁদতে কাঁদতে নিচে নেমে এসে আমাকে জড়িয়ে ধরল। তারপর আমার মেয়ে যা বলল ওটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি যখন মেয়ের মাথার দিকে তাকালাম তখন দেখলাম তার চুল কাটেনি
এবং তাকে ন্যাড়াও করেনি। তারপর আমি মেয়েকে নিয়ে ঘরের ভিতর ঢুকে দরজাটাকে লক করলাম। তারপর আমার মেয়েকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম, তোমার দাদু তোমার চুল কাটেনি কেন? তখন আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, সে যখন উপরে গেছিল তখন তার দাদু প্রথমে একটা কালো রঙের জামা পরল। তারপর তার কাছে এসে তাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরেছিল এবং সে যখন ভয়ে কাঁদতে শুরু করেছিল তখন আমার মেয়ের গালে তার দাদুর চোখ থেকে গরম জল আমার মেয়ের গাল দিয়ে গড়িয়ে যাচ্ছিল। তারপর আমার মেয়ে যখন তার দাদুর চোখের দিকে তাকালো তখন তার দাদু হাউমাউ করে আমার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছিল। তারপর আমার মেয়েকে বলছিল, তুমি আমার ছেলের একমাত্র সম্বল, তুমি এই বাড়ির মান সম্মান। আমি তোমার চুল কেটে এই বাড়ির মান সম্মান নষ্ট করতে চাই না। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি তোমার মায়ের কাছে চলে যাও। আমার মেয়ের সব কথা শোনার পরে আমি দরজা খুলে যখন শ্বশুরের ঘরে গেলাম তখন দেখলাম আমার শ্বশুর শাশুড়ির কোলে মাথা রেখে অনেক কান্নাকাটি করছে এবং আমার শাশুড়িও কাঁদছে। আমি তখন ঘরে ঢুকে বললাম, আমাকে কেউ সত্যি কথা বলবে? আসল ব্যাপারটা কি? আমার অধিকার আছে সব কিছু জানার। আর আপনারা এইরকমভাবে কাঁদছেন কেন? আমাকে সব কিছু বলতে হবে। আমার শ্বশুর তখন নিজের চোখের জল মুছে বললেন, বৌমা, আজ আমি তোমাকে সব কিছু বলবো। তোমার থেকে কিচ্ছু লুকাবো না। আজ তোমাকে সব সত্যি কথা বলে দিব। সত্যি কথা শোনার পর হয়তো তোমার ভেতর কেঁপে উঠবে। আসলে এই গ্রামের যে জমিদার চৌধুরী সাহেব আছে, আমি আগে উনার বাড়িতে উনার বিশেষ নাপিত ছিলাম। কিন্তু উনি যখন আমাকে একটা বিশেষ কাজ করার কথা বলেছিলেন তখন আমি না বলে দিয়েছিলাম। আমি বলে দিয়েছিলাম ওই কাজ আমি করতে পারবো না। তারপর উনি আমাকে কাজ থেকে নিষ্কাশিত করেছিলেন। তারপর আমি গ্রামে একটা ছোটোখাটো দোকান করেছিলাম। আমি যখন তার কাজ করতে রাজি হয়নি তারপর চৌধুরী সাহেব আমার দোকানে এসে আমাকে খুবই বিরক্ত করতেন। আমি এই কথাগুলো আমার ছেলেকে কোনোদিন বলিনি, কারণ এই কথাগুলো আমার ছেলে জানলে তারও চিন্তা হতো। গ্রামের জমিদার চৌধুরী সাহেব একজন চরিত্রহীন মানুষ। আমাদের গ্রামে এই চরিত্রহীন মানুষ বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। প্রত্যেকটা মানুষকে টাকা দিয়ে কিনে তাকে নিজের গোলাম বানিয়ে রেখেছে। কিন্তু আমি যখন তার গোলাম হয়নি তখন সে আমার রাস্তায় অনেক রকম বাধা বিপত্তির সৃষ্টি করেছিল। কিন্তু তাও আমি হার মানিনি। প্রত্যেকদিন আমার দোকানে সে আমাকেই হুমকি দিয়ে যেত। কিন্তু আমি চৌধুরীর কথা গুরুত্ব না দিয়ে নিজের কাজ খুব মনোযোগ সহকারেই করছিলাম। আমি নিজের পরিবার নিয়ে সুখে ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার ছেলে যখন মারা গেল তারপরে বাড়ির সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ল। আমার কাছে আর কোনো উপায় ছিল না। তখন বাধ্য হয়ে আমি চৌধুরীর কথায় রাজি হয়ে গেছিলাম। চৌধুরী আমাকে বলেছিল, আমাকে গ্রামের সদ্য সাবালিকা মেয়েদের চুল কেটে ন্যাড়া করতে হবে। এর বিনিময়ে সে আমাকে অনেক টাকা দেবে। তারপর আমি যখন তার কথা অনুযায়ী গ্রামের নতুন নতুন সাবালিকা মেয়েদের চুল কাটতাম, তারপর চৌধুরী প্রচার করেছিল যে আমার হাতে অনেক জাদু আছে। আমার কাছে যে সাবালিকা মেয়েরা চুল কাটে তারা খুব ভাগ্যবতী হয়ে যায় এবং তাদের ভালো ঘরে বিয়ে হয়, তাদের কপাল খুলে যায়। তারপর চৌধুরী এই কথাটা প্রচার করার জন্য নিজের কিছু ভালো জমি দেখিয়ে বলেছিল, এই জমিতে সেদিন থেকে ভালো ফসল ফলছে যেদিন থেকে আমি নাকি চৌধুরীর চুলে হাত দিয়েছি। গ্রামের লোক এত সহজ সরল ও বোকা যে চৌধুরীর প্রত্যেকটা কথাই বিশ্বাস করেছিল। কিন্তু আমি বুঝতে পারিনি যে চৌধুরী কেন আমার নামে মিথ্যা কথা রটিয়েছিল। আমি ওইসবে অত বেশি গুরুত্বই দিইনি। ভেবেছিলাম আমি তো ভালো টাকা পাচ্ছি। কিন্তু বেশ কয়েক বছর পরে তোমার শাশুড়ি যখন আমাকে সব সত্যি কথা বলেছিল তখন আমার আর কিছু করার ছিল না। তোমার শাশুড়িকে চৌধুরীর বাড়ির কাজের মাসি সব কথা বলেছিল। তোমার শাশুড়ি তারপর আমাকে সেই কথাগুলো বলেছিল যে চৌধুরী কেন আমার নামে মিথ্যা কথা গ্রামে রটিয়েছিল। আসলে চৌধুরী নিজের চাহিদা পূরণ করার জন্য গরিব মানুষদের মুখের সামনে টাকা ফেলে দিত। তারপর টাকার জোরে নিজের সব চাহিদা পূরণ করত। আসলে চৌধুরীর গ্রামের নতুন নতুন সাবালিকা মেয়েদের উপরে নোংরা নজর থাকতো এবং আমাকে দিয়ে সে ওই নতুন নতুন সাবালিকা মেয়েদের ন্যাড়া করাতো, যাতে চৌধুরী জানতে পারে যে গ্রামে কোন মেয়ে কখন সাবালিকা হয়েছে। তখন সে ওই মেয়েগুলোকে কোনো বাহানায় নিজের কাছে ডেকে নিজের চাহিদা পূরণ করত। তারপর কিছুদিন পরে ওই মেয়েটার নিজের কাজের লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিত এবং অনেকগুলো টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দিত। ওই শয়তান আমাকে নিজের নোংরা জালে ফাঁসিয়েছে। আমি এখন এমনভাবে তার ফাঁদে পড়েছি যে আর বেরোতে পারছি না। চৌধুরী আমাকে কালো জামা দিয়েছিল যাতে ওটা পরে আমি মেয়েদের চুল কাটি, যাতে সবাই ভাবে আমি বিশেষ কিছু কাজ করছি। আমি অনেকবার ভেবেছিলাম এই কাজটা আর করব না, কিন্তু চৌধুরী আমাকে হুমকি দিয়েছিল যদি আমি এই কাজটা ছাড়ি তাহলে সে আমাকে বদনাম করবে এবং গ্রামের সবার কাছে আমাকে খারাপ করে দিবে। তাই আমি ভয়ে চৌধুরীর কথা মতো গ্রামে নতুন নতুন সাবালিকা মেয়েদের বাধ্য হয়ে চুল কেটে ন্যাড়া করছিলাম। কিন্তু আমি আর এই কাজ করব না, যতই যা হয়ে যাক না কেন। শ্বশুরের মুখ থেকে সব কিছু শোনার পরে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। স্বপ্নেও ভাবতে পারিনি আমাদের গ্রামে এই রকম লোক আছে।
কারণ আমি তো বাড়ি থেকে বাইরে সেরকম বেরোতাম না এবং আমি চৌধুরীর ব্যাপারে কিছু জানতাম না। তারপর আমার শ্বশুর বললেন, কিন্তু এবার অনেক হয়েছে, আর আমি এইসব একদম সহ্য করব না। এবার যেমন করে হোক আমাকে এখান থেকে বের হতেই হবে। তারপর আমার শ্বশুর বলল, বৌমা, তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এখান থেকে আজ রাতেই পালিয়ে যাব। তারপর আমার শ্বশুরের কথা মতো আমাদের সমস্ত জিনিসপত্র আমরা গুছিয়ে নিয়েছিলাম। তারপর আমার শ্বশুর গ্রাম থেকে যাওয়ার আগে আমাদের গ্রামের মাস্টারের নামে একটা চিঠি লিখেছিলেন। ওই চিঠির মধ্যে উনি চৌধুরী ও নিজের ব্যাপারে প্রত্যেকটা কথা লিখেছিলেন, যাতে মাস্টার গ্রামের বাকি মেয়েদের রক্ষা করতে পারে। তারপর সেদিন রাতে আমরা গ্রাম ছেড়ে শহরে চলে এসেছিলাম। শহরে আসার পরে প্রথমে আমাদের খুব কষ্ট হয়েছিল, কারণ আমাদের কাছে থাকার জন্য মাথার ছাদ ছিল না। তারপর ধীরে ধীরে আমার শ্বশুর একটা খুব ছোট্ট বাড়ি কিনেছিল। বাড়িটা ছোট্ট হলেও আমরা এই বাড়িতে খুব ভালো আছি, সুখে আছি। আমার মেয়ে ও আমি এই বাড়িতে বাচ্চাদের টিউশন পড়িয়ে টাকা ইনকাম করি। এইভাবে আমাদের সংসার এখন চলে যাচ্ছে এবং আমরা খুব ভালো আছি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।